ব্যক্তিত্বে এমন একজন মহান ব্যক্তিকে স্মরণ করার জন্য ধন্য হতো যদি জাফরুল্লাহ চৌধুরী এটি পেতেন। আমরা বাঙালিরা বাক্যবাগীশ জাতি, কথামালা রচনায় সিদ্ধহস্ত, মুখে মুখে রাজা উজির মারি, এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু এই দুর্বল জাতির মধ্যে, এই বাক্যবাগীশ জাতির মধ্যে একজন কর্মবীর জন্ম নিয়েছেন, যাকে আমরা শ্রদ্ধার সাথে আজ স্মরণ করি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। 1971 সাল আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এখানে আরও মুক্তিযোদ্ধারা আছে। গর্ব করার মতো একটি জিনিসই আমরা পেয়েছি, তাতে অংশগ্রহণ করতে পেরে ধন্য হয়েছি। ন্যায্য মনে করতেন, নিঃসংকোচে সেই কথা তিনি উচ্চারণ করতেন। তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, বিএনপির আমরা সবাই হাততালি দিতাম। আবার যেটি বিএনপির বিরুদ্ধে যেত, আওয়ামী লীগেরা খুব উল্লাসিত হতো। তিনি যখন যা বলার প্রয়োজন নির্ভয়ে নিঃসংকোচে সেই কথাটি তিনি বলেছেন, দেশের স্বার্থে বলেছেন। তার চোখের সামনে ছিল দেশ, জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখতেন। এখানে বক্তারা অনেক কথা বলেছেন, বিরাট মাপের লোক। ফজলুর রহমান তার এখানে যেভাবে কত কষ্ট করে তিনি দীর্ঘদিন সেখানে থেকে হাওর এলাকায় থেকে বাঁধ নির্মাণ করেছেন। তার যে ওষুধ নীতি, বাংলাদেশকে পেয়ে বসেছিল। গরিবের বউ সবাই ভাবি, এইভাবে বাংলাদেশ উন্নত বিশ্বের সকলের একটি উৎপীড়নের জায়গা পেয়ে গেছে সবাই। বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো এসে বাংলাদেশের মানুষকে তাদের পচা মাল, অপ্রয়োজনীয় মাল খাবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। কেউ এদিকে দৃষ্টি দেবার কেউ নাই। জাফরুল্লাহ চৌধুরীর দৃষ্টি এদিকে পড়েছে। তিনি প্রেসিডেন্ট এরশাদের সময় এমন একটি ঔষধ নীতি করেছেন যেটি সত্যিকারের সাধারণ মানুষের কাজে লেগেছে, কিন্তু কায়েমি স্বার্থন্দ ব্যক্তিদের মধ্যে আঘাত লেগেছে। এমনকি তিনি যে পেশার ডাক্তাররা তাকে, বিএমএর ডাক্তাররা তাকে নিষিদ্ধ করেছে এই ঔষধ নীতির জন্যে। যেখানে 25-30 হাজার ঔষধ বাংলাদেশের জনগণকে গেলানো হতো, তিনি সেই ঔষধের সংখ্যা কমিয়ে কমিয়ে সম্ভবত 3000-এ নিয়ে এসেছিলেন। আজকে এখনও যে মানুষের ক্রয় সীমার মধ্যে রয়েছে ওষুধ, যে ঔষধ এখনও বাংলাদেশে গরিব মানুষ খেতে পারে দোকান থেকে কিনে, তার পেছনে রয়েছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই ব্যক্তি সেদিন যদি এই ধরনের নতুন চিন্তাধারা না করতেন, প্রচলিত ধারার বিরুদ্ধে না দাঁড়াতেন, তাহলে আমরা এই সুযোগ পেতাম না। তিনি ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করলেই মুক্তিযুদ্ধ হওয়া যায় না। মুক্তিযুদ্ধ হতে হয় তার একটা বিশাল হৃদয় থাকা লাগে। দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকতে হয়। দেখাচ্ছে কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? কেন মানুষের মৌলিক অধিকার নাই? যেই লক্ষ্য অর্জনের জন্য ডক্টর জাফরুল্লাহ এবং আমরা যুদ্ধ করেছিলাম, কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার? বিলুপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের কারণে। আজকে প্রয়োজন আবার ডক্টর জাফরুল্লাহর মতো ব্যক্তিদেরকে। অত্যন্ত দুঃখ লাগে, এই লোককে আমরা ভুলে যেতে যাচ্ছি। তরুণ সমাজ তার নামও হয়তো জানে না, অথচ আজকে বাংলাদেশের তরুণ সমাজ যদি একজন রোল মডেল খুঁজে বের করে, সেটি হবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি এই দরিদ্র, সন্ত্রাস কবলিত, দুর্নীতিগ্রস্ত এই রাষ্ট্র ব্যবস্থাকে থেকে গণতন্ত্রের উত্তরণ করতে পারেন আজকে যদি আরও শত শত জাফরুল্লাহর সৃষ্টি হয়। যেহেতু এই দেশে এখন আর আমাদের সমাজ আর জাফরুল্লাহর মতো ব্যক্তিদেরকে ধারণ করতে পারে না, যেই কারণে আজকে বাংলাদেশে এই দুর্দশা। গাজাতে কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে, কোথায় আমাদের ছাত্র সমাজ, কোথায় আমাদের তরুণেরা? কই কোনো প্রতিবাদ তো দেখি না। খোদ আমেরিকাতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। আমরা মুসলমান বলে দাবি করি, কই আমাদের মধ্যে তো কোনো প্রতিবাদ দেখি না। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সকল প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে।
গুম খুন আর দুর্নীতির ফলে আমরা একটা নির্জীব জাতিতে পরিণত হয়েছি। ৭১-এর সেই অগ্নিস্ফুলিঙ্গ এখন আর দেখা যায় না। ৭১-এর ছাত্র তরুণদের কথা ভাবলে এখনো আবেগ তাড়িত হয়ে পড়ি। আমি ৬০০ ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়নে। আমি একমাত্র অফিসার ছিলাম এই ৮০০ সৈনিকের মধ্যে। ৪ মাস তাদেরকে নিয়ে যুদ্ধ করেছি। এই ৬০০ সৈনিকের ১০০ রণাঙ্গনে জীবন দিয়েছে। দেশ তাদের কাছে কত প্রিয় ছিল। আজকে দেশ এবং সাধারণ মানুষের চিন্তা আমাদের ছাত্র সমাজের মধ্যে নাই, যুবকদের মধ্যেও নাই। সবাই আছে হালুয়া রুটির লোভে, আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায়, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিংবা ক্ষমতায় থাকা যাবে। এখানে জাফরুল্লাহ চৌধুরীর স্থান কোথায়? এখানে মুক্তিকামী তরুণদের স্থান কোথায়? যেই জন্য আমরা যুদ্ধ করেছি, মাঝে মাঝে মনে হয় কি আমাদের সেই যুদ্ধ, সেই এফোর্ট কি ব্যর্থ হয়ে গেল? কোথায় গেল গণতন্ত্র? ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। আমাদের ৭০ সালে একটি নির্বাচন হয়েছিল। আমাদের ভোট প্রয়োগকে পাকিস্তানি সামরিক জনতা সম্মান দেখায়নি। তারই প্রতিবাদে এবং তাদের সেই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে আমরা মাঠে নেমে পাক বাহিনীকে পর্যুদস্ত করেছিলাম। কিন্তু গণতন্ত্রের জন্য সেই আকুতি এখন নাই। দেশে যে গণতন্ত্র নাই, এজন্য আমাদের সুশীল সমাজের মধ্যে কোনো চিন্তা নাই। তরুণরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত। আমরা অনেক কষ্ট, রক্ত, জীবনের বিনিময়ে যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে গেলাম, সেই রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ, সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য কারা বাস্তবায়িত করবে ভেবে মাঝে মাঝে আকুল হই। কিন্তু তবুও আমাদের আশাবাদী হতে কোনো বাধা নেই। আমরা আশা করব আগামী দিনগুলোতে এই দেশে আরও অনেক ডক্টর জাফরুল্লাহ জন্ম নেবে। তারা অদূর ভবিষ্যতে আবার মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহকে বাস্তবায়িত করবে। আবার আমরা একটি সোনার বাংলাদেশ ফিরে পাবো এবং ডক্টর জাফরুল্লাহকে স্মরণ করার জন্যে এটাই হবে শ্রেষ্ঠ উপায়। আমরা আরও অনেক জাফরুল্লাহকে দেখতে চাই বাংলাদেশে। আমি দেশের তরুণ এবং ছাত্র সমাজকে আহ্বান জানাবো, ডক্টর জাফরুল্লাহর মতো একজন ব্যক্তিকে ধারণ করার চেষ্টা করুন। এই নষ্ট পচা সমাজকে উপেক্ষা করে আবার জাফরুল্লাহর মতো হওয়ার চেষ্টা করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যতদিন বাংলাদেশ থাকবে